আপনি আপনার আপার চেস্টকে যতই ট্রেন করুন না কেন তবুও যেন আপনার আপার চেস্ট ফ্ল্যাট দেখাচ্ছে। কি ঠিক বললাম তো? এটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে আপনি এক্সারসাইজ ভুল করছেন এবং ভুল অ্যাঙ্গেলে সেই এক্সারসাইজটাকে পারফর্ম করছেন। এটাই হচ্ছে সব থেকে বড় মিস্টেক। আর আজকের এই ভিডিওতে আমি এমন কিছু এক্সারসাইজ বলবো, এমন কিছুভাবে অ্যাঙ্গেল এবং সায়েন্স বেসড টিপস দেব, যেই টিপসগুলো ফলো করলে, যেই এক্সারসাইজগুলো ফলো করলে আপনি আপনার আপার চেস্টকে খুব ভালোভাবে গ্রো করাতে পারবেন। তাই ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখুন। নমস্কার, আমি প্রেম বাসু, আপনারা দেখছেন হাইপারট্রফিয়া। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ইএমজি রিসার্চ বেসড এমন কিছু কিছু বেস্ট আপার চেস্ট এক্সারসাইজ, যেগুলো আপনি আপনার চেস্টের ওয়ার্কআউট রুটিনে যদি অ্যাড করেন তাহলে খুব ভালোভাবে আপনি আপনার চেস্ট মানে আপার চেস্টকে গ্রো করাতে পারবেন। দেখুন, বেশিরভাগ মানুষরা এটাই ভাবে যে কোনো ইনক্লাইন অ্যাঙ্গেলে আপার চেস্ট গ্রো করবে, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে পুরোপুরি উল্টো। আপনি যদি ভুল ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে আপনার আপার চেস্ট গ্রো করতে চান, সেখানটাতে আপনার আপার চেস্ট গ্রো হবে না, কারণ ভুলভাল অ্যাঙ্গেলে আপনার শোল্ডার বেশি এঙ্গেজ হবে বা শোল্ডার বেশি অ্যাক্টিভ হবে, আপার চেস্ট সেখানে অ্যাক্টিভ হবে না। দেখো, সবার প্রথমে আমাদের চেস্টের অ্যানাটমি সম্বন্ধে জানতে হবে, চেস্টের মাসেলের সম্বন্ধে জানতে হবে। আমাদের চেস্টের দুটো মাসেলস থাকে। নাম্বার ওয়ান হচ্ছে পেক্টোরালিস মেজর, আর একটা হচ্ছে পেক্টোরালিস মাইনার। যেটা আমাদের চেস্টের ভেতরে একটা ছোট মাসেলস আছে, ওটা হচ্ছে পেক্টোরালিস মাইনার। আর সব থেকে বড় যেটা ভিজিবল হয় সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর। এর মধ্যে দুটো হেড আছে। নাম্বার ওয়ান হচ্ছে ক্ল্যাভিকুলার হেড, যেটাকে আমরা আপার চেস্ট বলি, আর আরেকটা হচ্ছে স্টার্নোকস্টাল হেড, যেটা আমাদের লোয়ার চেস্ট এবং মিড চেস্ট মিলে তৈরি হয়। ওকে, এই দুটো মেন হেড থাকে। এবার আপার চেস্টের ফাইবারগুলো ক্ল্যাভিকল থেকে ডায়াগোনালি ডাউনওয়ার্ড টু আউটওয়ার্ডের দিকে চলে গেছে। ঠিক আছে, তাই আমাদের আপার চেস্টের ফাইবারকে অ্যাক্টিভ করতে হলে আমাদের মুভমেন্টের ডাইরেকশন লো টু হাই অ্যাঙ্গেলে হতে হবে। দেখো, ইনক্লাইন প্রেস করবার সময় আমাদের শোল্ডার জয়েন্ট ফ্লেক্স অবস্থাতে থাকে, ঠিক আছে? আর এটাই কিন্তু ক্ল্যাভিকুলার ফাইবারের সাথে মিশে একটা পারফেক্ট লাইন অফ পুল তৈরি করে। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি ইনক্লাইন্ড অ্যাঙ্গেল আমাদের জয়েন্ট অ্যালাইনমেন্টে সব থেকে ভালো ম্যাচ করে। মানে হচ্ছে আমাদের যে ফাইবার আছে আপার চেস্টের ফাইবার 25 থেকে 35 ডিগ্রি ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়। কিন্তু যখনই 35 ডিগ্রি 45 ডিগ্রি হয়ে যায় না, তখনই আমাদের শোল্ডারের অ্যান্টেরিয়র ডেল্টয়েড ডমিনেট হতে শুরু করে, যার ফলে আমাদের আপার চেস্টের ফাইবারের যে অ্যাক্টিভেশন সেটা ধীরে ধীরে কমতে থাকে আর একসময় পুরো জিরো হয়ে যায়। তাই চেষ্টা করবে, যদি আপার চেস্টকে হিট করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, 25 থেকে 35 ডিগ্রির মধ্যে ইনক্লাইন বেঞ্চের অ্যাঙ্গেল রাখা। ওকে, সো এবারে কথা বলবো হাইপারট্রফি প্রিন্সিপালকে নিয়ে। দেখো, আপার চেস্ট গ্রো করতে গেলে সবার প্রথমে তোমার প্রোগ্রেসিভ ওভারলোড সম্বন্ধে জানা অত্যন্ত দরকারি। প্রোগ্রেসিভ ওভারলোড কিন্তু হাইপারট্রফির মেন প্রিন্সিপাল। প্রোগ্রেসিভ ওভারলোড ছাড়া তুমি তোমার আপার চেস্টকে গ্রো করতে পারবে না। প্রোগ্রেসিভ ওভারলোডটা কি? লাস্টে আমি একটা ভিডিও বানিয়েছি, হাউ টু গ্রো মাসেলস। সেই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে প্রোগ্রেসিভ ওভারলোড কি এবং কিভাবে আমাদের ওয়ার্কআউটে অ্যাড করতে হয় আর কেমনভাবে আমাদের বডিতে মাসেলসের মধ্যে হেল্প করে হাইপারট্রফিটাকে অ্যাচিভ করায়। তো ওই ভিডিওটা একবার দেখে নিও, কারণ এই ভিডিওতে আমি আবার নতুন করে বোঝাতে বসতে পারবো না। ওকে, তো তাহলে কারণ হচ্ছে এই ভিডিওটা আমার বড় হয়ে যাবে। তো প্রোগ্রেসিভ ওভারলোডকে তোমার আপার চেস্ট গ্রো করানোর জন্য কিন্তু তোমার ওয়ার্কআউটে অ্যাড করতে হবেই। এবার কথা বলবো হাইপারট্রফির জন্য সবচেয়ে এফেক্টিভ রেপ রেঞ্জ কি। হাইপারট্রফির জন্য সবচেয়ে এফেক্টিভ রেপ রেঞ্জ হচ্ছে 8 to 12 রেপিটেশন। সেটস হচ্ছে এফেক্টিভ 3 to 4 সেটস, আর রেস্ট হচ্ছে সবচেয়ে এফেক্টিভ যেটা, সেটা হচ্ছে 90 সেকেন্ড থেকে 120 সেকেন্ডস। ঠিক আছে, এবার একটা কথা, তোমাকে কিন্তু তোমার প্রতিটা সেটে, যে ধরো তুমি একটা সেটে 10টা রেপিটেশন কমপ্লিট করলে, কিন্তু তোমাকে লাস্টে 2-3টে চ্যালেঞ্জিং রেপিটেশন করতে হবে, নিজেকে চ্যালেঞ্জ দিতে হবে, মাসেলের মধ্যে স্ট্রেস আনতে হবে। বেশি স্ট্রেস যদি না দাও মাসেলসে, বা বেশি প্রেশার ক্রিয়েট যদি মাসেলসের মধ্যে না করতে পারো, তাহলে কিন্তু সেখানে তুমি গ্রো দেখতে পাবে না, গ্রোথ হবে না সেই মাসেলসটা। ওকে, আর আপার চেস্ট গ্রো করতে গেলে তোমাকে কিন্তু লাস্টে 2-3টে রেপস চ্যালেঞ্জিং রেপস হতে হবে। তবে হ্যাঁ, এমন এত ওয়েট নিয়ে নিও না যে তোমার ফর্মটাও খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার ফর্মও যেন ঠিক থাকে, আর যেন তুমি পারফেক্ট ফর্মের সাথে তুমি হেভি ওয়েটটাকে পারফর্ম করতে পারো এবং মাসেলসের মধ্যে স্ট্রেস দিতে পারো।
ফর্ম খারাপ হয়ে গেলে কিন্তু সেখানে তোমার হাইপোট্রফি আর হলো না, মাসেল গ্রোথ কিন্তু সেখানেই ক্যান্সেল হয়ে যায়, মাসেল গ্রোথ কিন্তু সেখানে আর হয় না, মাসেলসের মধ্যে টেনশনই আসে না, উল্টে ইনজিওর্ড হয়ে যাওয়ার চান্সেস থাকে। একটা জিনিস মাথায় রাখবে, ক্লিন ফর্ম, কন্ট্রোল রেপস আর ডিপার স্ট্রেচ, এটাই হচ্ছে মেন কি হাইপোট্রফির, মানে মাসেল গ্রোথের মেন কি। ওকে, এবার রিয়েল ইএমজি রিসার্চ অনুযায়ী টপ 3 বেস্ট আপার চেস্টের এক্সারসাইজ গুলো কি কি সেটা একবার দেখে নিই। ওকে, সো নাম্বার 1 এক্সারসাইজ কি? সো নাম্বার 1 এক্সারসাইজ হচ্ছে ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কনসিস্টেন্টলি হাইয়েস্ট ক্ল্যাভিকুলার হেড অ্যাক্টিভেশন দেখায়। 45 ডিগ্রির পরে কিন্তু শোল্ডার ডমিনেন্স বাড়ে এবং চেস্টের কাজ বা চেস্টের অ্যাক্টিভেশন কমে যায়। তাই এই জন্য যখনই ইনক্লাইন বেঞ্চ প্রেস করবে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বা 35 ডিগ্রি অবধি ম্যাক্সিমাম যেতে পারো, কিন্তু তার উপরে উঠবেই না। নাম্বার 2 এক্সারসাইজ হচ্ছে রিভার্স গ্রিপ বেঞ্চ প্রেস ফ্ল্যাট বেঞ্চে। ফ্ল্যাট বেঞ্চে আন্ডারহ্যান্ড গ্রিপ দিয়ে প্রেস করলে আপার চেস্টের অ্যাক্টিভেশন প্রায় 30% বেশি হয়, আর এই গ্রিপ এলবোকে টাক করে রাখে এবং বারবেলের প্যাথ ন্যাচারালি লো টু হাই হয়, এক্স্যাক্টলি হোয়াট আপার চেস্ট প্রেফার। সো নাম্বার 3 এক্সারসাইজ হচ্ছে লো টু হাই কেবল ফ্লাই। আপার চেস্টের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ এটা, যেখানটাতে কনস্ট্যান্ট টেনশন পাওয়া যায়, এক্সিলেন্ট মাইন্ড মাসেল কানেকশন, এবং ফিনিশিংয়ে যদি তুমি এই এক্সারসাইজটা রাখো খুব সুন্দর মাসেলস পাম্প দেয়, দেখবে চেস্টের মধ্যে খুব সুন্দর একটা পাম্প চলে আসে। আর এই এক্সারসাইজটা তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট, আমি আমার চেস্টের দিনের লাস্টে আমি রাখবোই এই এক্সারসাইজটাকে, ঠিক আছে? তো তোমরাও একবার করে দেখো, খুব ভালো লাগবে, আর পাম্পটাও একদম সুপিরিয়ার দেবে। সো আমরা যেটা দেখলাম ইএমজি রিসার্চ অনুযায়ী 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে অপটিমাল। ম্যাক্সিমাম 35 ডিগ্রি করা যেতে পারে, কিন্তু তার ওপরে গেলে শোল্ডারের ওপর অ্যাক্টিভেশনটা বেশি চলে আসে, শোল্ডারের ওপর স্ট্রেসটা বেশি চলে আসে, মানে আমাদের অ্যান্টেরিয়র ডেল্টয়েডের ওপর। আর আমাদের যে আপার চেস্টে মেন যে গোল ছিল আপার চেস্টকে হিট করা, স্ট্রেস দেওয়া, টার্গেট করা বা অ্যাক্টিভ করা, সেটা কিন্তু একদম কমে যায়। তাই ইএমজি রিপোর্ট অনুযায়ী 30 ডিগ্রি ইনক্লাইন বেঞ্চ প্রেসের অ্যাঙ্গেল রাখা অত্যন্ত দরকারি, আর আপার চেস্টের জন্য একদম বেস্ট অ্যাঙ্গেল। ওকে, সো ইএমজি রিপোর্ট এবং রিসার্চ অনুসারে আজকের এই আপার চেস্টের এক্সারসাইজগুলোকে আমি 3টে ক্যাটাগরিতে র্যাঙ্কিং করব, এস টায়ার, এ টায়ার আর বি টায়ার। এই 3টে ক্যাটাগরিতে র্যাঙ্কিং করিয়ে আমি তোমাদেরকে বোঝাবো যে সায়েন্টিফিক্যালি কোনটা সুপার, কোনটা বেস্ট আর কোনটা অপশনাল, যাতে তোমাদের চুজ করতে খুব ইজি হয় যে কোন এক্সারসাইজটা তোমরা তোমাদের ওয়ার্কআউট রুটিনে অ্যাড করতে পারবে। সবার প্রথমে এই 3টে ক্যাটাগরি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিই যে 3টে ক্যাটাগরি মানে কি, মানে এস টায়ার মানে কি, এ টায়ার মানে কি, বি টায়ার মানে কি। ওকে, সো এস টায়ার মানে সুপিরিয়র টায়ার, বেস্ট অফ দ্য বেস্ট। এইগুলো সেই এক্সারসাইজ যেগুলো বায়োমেকানিক্স অনুযায়ী মাসেলসকে সর্বোচ্চ টেনশন দেয়, লেন্থেন রেঞ্জে স্ট্রং লোড দেয়, ইএমজি অ্যাক্টিভেশন হাইয়েস্ট থাকে, সেফেস্ট প্লাস মোস্ট স্টেবল, হাইপোট্রফির আউটকাম সবচেয়ে বেশি। এস টায়ার মানে হচ্ছে সব থেকে সুপিরিয়র এক্সারসাইজ। ওকে, তো এস টায়ারের মধ্যে যে এক্সারসাইজগুলো থাকবে সেইগুলোর ওপরে কোনো এক্সারসাইজ হতেই পারে না। ওকে, এবার কথা বলবো এ টায়ারকে নিয়ে। এ টায়ার মানে হচ্ছে অ্যাডভান্স টায়ার, ভেরি গুড অ্যান্ড হাইলি এফেক্টিভ, কিন্তু এস টায়ারের মতন 10 অফ দ্য 10 না, মানে অতটা পারফেক্ট না। গুড মাসেল অ্যাক্টিভেশন, গুড স্টেবিলিটি, গুড স্ট্রেচ, এফেক্টিভ ফর হাইপোট্রফি, মানে 10 আউট অফ 8 বলতে পারো। বাট এর মানে এস টায়ারের মতন কিন্তু বেস্ট না। বি টায়ার মানে হলো বিলো অ্যাভারেজ টায়ার, নট ব্যাড নট বেস্ট। এই এক্সারসাইজগুলো মডারেট অ্যাক্টিভেশন দেয়, স্টেবিলিটি কম বা বায়োমেকানিক্স ফুললি অপটিমাইজড না, ভেরিয়েশন, ফিনিশার বা ফিল বেসড এক্সারসাইজ হিসাবে ইউজ করতে পারো, অপশনাল, থাকলে ভালো, না থাকলে প্রবলেম নেই। ওকে, সো এই 3টে ক্যাটাগরিতে আমরা সব সময় মানে যে কোনো, আজকে ধরো চেস্টের এক্সারসাইজ নিয়ে কথা বলছি তাই আমরা চেস্টের এক্সারসাইজকে দেখবো, কখনো ব্যাকের এক্সারসাইজ নিয়ে কথা বললে ব্যাকের এক্সারসাইজকেও আমরা এই 3টে ক্যাটাগরিতে আমরা ফেলে দেখবো যে কোন এক্সারসাইজটি বেস্ট। কারণ অনেক এক্সারসাইজ আছে, 100-200 প্রচুর এক্সারসাইজ আছে। ওকে, বাট তার মধ্যে আমাদের যে গোল হাইপোট্রফি, মাসেল হাইপোট্রফি, বডি বিল্ডিং, তো সেইখানটাতে আমরা বেস্ট এক্সারসাইজটা কি করে খুঁজে পাবো? মাত্র এই 3খানা ক্যাটাগরির দ্বারাতেই আমরা আমাদের বেস্ট এক্সারসাইজটাকে খুঁজে পাবো। ওকে, সো এবারে কথা বলবো এস টায়ারের মধ্যে আমাদের আপার চেস্টের জন্য কোন কোন এক্সারসাইজ সিলেক্ট করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে 30 ডিগ্রি ইনক্লাইন বেঞ্চ প্রেস, নাম্বার 2 এক্সারসাইজ হচ্ছে রিভার্স গ্রিপ বেঞ্চ প্রেস। ওকে, এই দুটো এক্সারসাইজকে এস টায়ারে সিলেক্ট করা হয়েছে। এবারে কথা বলবো এ টায়ারে কোন কোন এক্সারসাইজ সিলেক্ট করা হয়েছে। এ টায়ারে একটা এক্সারসাইজ সিলেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে লো টু হাই অ্যাঙ্গেল কেবল ফ্লাই।
সো বি টায়ারে কোন কোন এক্সারসাইজকে সিলেক্ট করা হয়েছে? বি টায়ারে সিলেক্ট করা হয়েছে দুখানা এক্সারসাইজকে। নাম্বার 1 হচ্ছে ক্লোজ গ্রিপ ইনক্লাইন প্রেস, আর আরেকটা হচ্ছে ইনক্লাইন বারবেল প্রেস 30 ডিগ্রি। ওকে, সো এইভাবে আমরা তিনটে ক্যাটাগরিতে কিছু কিছু এক্সারসাইজকে আমরা সিলেক্ট করেছি, যাতে তোমাদের এক্সারসাইজ চুজ করতে ইজি হয়ে যায়। আর সবসময় মাথায় রাখবে, যখনই তোমরা চেস্টের এক্সারসাইজ করছো বা ব্যাকের এক্সারসাইজ করছো, এস টায়ার আর এ টায়ার যেন সবসময় মিক্স থাকে। ওকে, বি টায়ার অনেক কম হলেও চলবে, বাট এস টায়ার আর এ টায়ার ক্যাটাগরির এক্সারসাইজ যেন সব থেকে বেশি থাকে। ওকে, আচ্ছা এবারে আমরা বলি যে ইনক্লাইন বেঞ্চ প্রেসকেই কেন আমরা, মানে ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেসকে কেন আমরা এস টায়ারের নাম্বার 1-এ রেখেছি। কারণ ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেসের রেঞ্জ অফ মোশন বেশি, ইন্ডিপেন্ডেন্ট আপ মুভমেন্ট, বেটার স্টেবিলিটি এবং ক্ল্যাভিকুলার ফাইবার পারফেক্ট, মানে ক্ল্যাভিকুলার ফাইবারের যে লাইন আছে সেটাকে পারফেক্টলি ফলো করতে পারে ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস। এই কারণের জন্যই ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেসকে আমরা নাম্বার 1 এক্সারসাইজ রেখেছি। ওকে, সো এতক্ষণ আমি তোমাদের বোঝালাম যে আমাদের চেস্টের অ্যানাটমি কি আছে, কি বায়োমেকানিক্স আছে, কোন অ্যাঙ্গেলে বেশি অ্যাক্টিভেশন হবে, কোন এক্সারসাইজগুলো ভালো আপার চেস্টের জন্য, আচ্ছা হাইপোট্রফি প্রিন্সিপাল কি, ঠিক আছে, সবকিছুই কভার করলাম। এবার তোমাদের জন্য ছোট্ট একটা গিফট, আমি ফুল মিনি একটা ওয়ার্কআউট দেবো ফর আপার চেস্ট। যেদিনকে তোমরা চেস্ট এক্সারসাইজ করবে সেদিনকায় এই এক্সারসাইজগুলোকে অ্যাড করতে পারো। তো একবার চলো স্ক্রিনে ওয়ার্কআউট রুটিনটাকে দেখে নিই। আপার চেস্টের জন্য আমরা সবার প্রথমে ওয়ার্ম আপ করবো, আর্ম সাইকেল, ব্যান্ড পুল আপস এবং লাইট কেবল ফ্লাই। তারপরে আমাদের প্রথম এক্সারসাইজ হবে ইনক্লাইন ডাম্বেল প্রেস 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 3 থেকে 4টে সেটস হবে, 8 থেকে 12টা রেপিটেশন থাকবে, রেস্ট থাকবে 90 থেকে 120 সেকেন্ডস। আর প্রত্যেক সপ্তাহে প্রোগ্রেসিভ ওভারলোড রাখবে, যেরকম 2.5 কেজি করে বাড়াবে, মানে 2.5 কেজি ইনক্রিজ করতে পারো, রেপস বাড়াতে পারো, সেটস বাড়াতে পারো, ঠিক আছে, যেটা তোমার বেস্ট মনে হয় সেটা করবে। আচ্ছা, সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে রিভার্স গ্রিপ বেঞ্চ প্রেস, 3 সেট হবে, 8 to 10 রেপিটেশন। এলবোটাকে ভালোভাবে টাক্ট করবে আর বার লোয়ার রিপ কেজি পুরোপুরি একদম টাচ করাবে, ঠিক আছে। এটাতে রেস্টটা একটু বেশি নেবে, আর এটাও তুমি প্রতি সপ্তাহে 2.5 কেজি ইনক্রিজ করতে পারো, রেপ ইনক্রিজ করতে পারো, বা তুমি সেটস বাড়াতে পারো। ওকে, সো নাম্বার 3 এক্সারসাইজ হচ্ছে লো টু হাই কেবল ফ্লাই, 3টে সেটস হবে, 12 to 15 রেপিটেশনে হবে, কেবল বটম পজিশনে স্টার্ট হবে, ফুল স্ট্রেচে থাকবে এবং টপে গিয়ে 1 থেকে 2 সেকেন্ডস পুরো স্কুইজ করবে। ওকে, এই ওয়ার্কআউট রুটিনটা তোমরা তোমাদের চেস্টে, যেদিনকে চেস্টের এক্সারসাইজ করবে সেদিনকে অ্যাড করতে পারো। আদারওয়াইজ আলাদা কোনো দিনও তুমি ইন্ডিভিজুয়ালি আপার চেস্টকে যদি টার্গেট করতে চাও এই রুটিনটাকে অ্যাড করতে পারো। ওকে, দেখবে খুব সুন্দর, খুব ভালো রেজাল্ট পাবে। ওকে, সো এই ছিল আমার আজকের ভিডিও আপার চেস্টকে নিয়ে। অনেকেই আপার চেস্টকে গ্রো করতে পারে না। আশা করি যাদের ডাউটস ছিল, যারা এতদিন ধরে প্রচুর পরিশ্রম করেছো আপার চেস্টের পেছনে, এই ভিডিওটা দেখে আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে। যদি তোমাদের এটা হেল্পফুল লেগে থাকে এই ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো, কারণ এরকম সায়েন্স বেস ভিডিও এবার থেকে হাইপোট্রফিয়াতে আসতে চলেছে, ঠিক আছে, আর আসতে থাকবে। তাই যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনেক সায়েন্স বেস ভিডিও মিস করবে, ঠিক আছে। সো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো, শেয়ার করে দাও, আর কমেন্টস করে জানাও যে ভিডিওটা তোমার কেমন লাগলো। দেখা হচ্ছে আরো একটা ইনফরমেশন বেস সায়েন্স বেস ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ।